ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল রিয়েল ম্যাথ জোন। আমি হলাম দেবাশিস স্যার। আগের ক্লাসে মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের আগের ক্লাসে আমরা কি শিখেছি যে কমপ্লিমেন্টারি ফাংশন বার করার রুল এবং পার্টিকুলার ইন্টিগ্রাল বার করার দুটো রুল শিখেছিলাম। তো সেগুলো আরেকবার আমি হালকা করে এখানে বলে দিচ্ছি, তারপরে বাকি রুলগুলো পার্টিকুলার ইন্টিগ্রালের যে বাকি রুলগুলো আছে আর 4টে রুলের মতো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো কি আছে যে সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা করছি। এই জেনারেল ফর্মটা কি হচ্ছে a2 d2y dx স্কয়ার প্লাস a1 dy dx প্লাস a0y সমান সমান rx। এটাকে যদি আমি d আকারে লিখি a2 d স্কয়ার প্লাস a1 d প্লাস a0y সমান সমান rx, যেখানে d বলতে d অফ dx, তাই তো। এখানে কি বলেছিলাম a2 টা নন জিরো আর a2 a1 a0 জেনারেলি ফাংশন অফ x অর কনস্ট্যান্ট হবে, বাট ইন দিস চ্যাপ্টার আমরা কি করব a2 a1 a0 অনলি কনস্ট্যান্ট। এর আমরা অক্সিলারি ইকুয়েশনটা বের করেছিলাম কি d এর জায়গায় m এর মতো রিপ্লেস হয়ে যাচ্ছিল পুরো সেম। তাহলে হয়েছিল আমাদের a2 m স্কয়ার প্লাস a1 m প্লাস a0 ইকুয়াল টু 0। এর আগের লেকচারে আমরা দেখেছি। সেখানে m এর মান আমরা দুটো পেয়েছিলাম, ধরে নিয়েছিলাম যে m1 আর m2 সিদ্ধান্ত করে m1 আর m2 ধরে নিয়েছিলাম। তো কমপ্লিমেন্টারি ফাংশনের রুলটা ছিল যদি কেস 1 m1 আর m2 যদি আলাদা এবং রিয়েল নাম্বার হয়, বাস্তব সংখ্যা, সেক্ষেত্রে কমপ্লিমেন্টারি ফাংশনটা হয়ে যাবে c1 e টু দি পাওয়ার m1x প্লাস c2 e টু দি পাওয়ার m2x। কেস 2 করেছিলাম যদি m1 আর m2 যদি সেম হয়, তাহলে সেক্ষেত্রে cf টা হয়ে যাবে c1 প্লাস c2 ইনটু x e টু দি পাওয়ার m1x। আর কেস 3 যদি m এর মান কমপ্লেক্স নম্বরে আসে, মানে আলফা প্লাস মাইনাস আই বিটা টাইপের, আর সেক্ষেত্রে cf টা হবে কি e টু দি পাওয়ার আলফা x c1 cos বিটা x প্লাস c2 sin বিটা x, তাই তো। এগুলো দেখেছিলাম এর আগের লেকচারে। ওকে, যেখানে c1 এন্ড c2 আর আরবিটারি কনস্ট্যান্ট। ক্লিয়ার এটুকুটা? আচ্ছা, এবার পার্টিকুলার ইন্টিগ্রালের রুল দেখেছিলাম যে yp বা pi যেটা বলি আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল, এর ফর্মুলাটা ছিল 1/fd into rx। fd বলতে এই পার্টটা, fd বলতে কোনটা a2 d স্কয়ার প্লাস a1 d প্লাস a0। এর আন্ডারে দেখেছিলাম রুল 1 এ দেখেছিলাম যে rx টা e টু দি পাওয়ার ax হলে পরে দুটো কেস ছিল। কি ছিল যে f অফ a নন জিরোর জন্য একটা কেস আর f অফ a জিরো হওয়ার জন্য একটা কেস। f অফ a যখন জিরো হচ্ছিল তার আবার শর্ট ট্রিক দিয়েছিলাম আমরা একটা ডেরিভেটিভ দিয়ে, ঠিক আছে, এর আগে লেকচারে, তাই তো। ওকে, আর রুল 2 ছিল rx সমান সমান যদি হয় x টু দি পাওয়ার m। এই দিয়ে মনে হয় একটা অঙ্ক করেছিলাম। এই দুটো রুল ফলো করেছি। এবার নেক্সট আমরা এরপর থেকে আরো কয়েকটা রুল আছে, এগুলো কমপ্লিট করে দেন আমরা এক্সারসাইজ করব। আমরা বই ফলো করব, এটাকে ফলো করব ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর কে ঘোষ আর মাইতি বললে হয় ডিফারেন্সিয়াল ইকুয়েশন ঘোষ আর মাইতি এক্সারসাইজ 5। এক্সারসাইজ 5 এর অনেকটা পার্টই হয়ে যাবে আমাদের, ডি অপারেটর থেকে শুরু করে প্রথম দিকের পার্টগুলো এইভাবে হয়ে যাবে। ওগুলো আমরা কমপ্লিট করব রুলগুলো কমপ্লিট করার পর। ক্লিয়ার? তো নেক্সট আমরা কি দেখব, রুল 3, পার্টিকুলার ইন্টিগ্রালের রুল 3 আমরা দেখব। তো এগুলো আমি মুছে দিলাম, এগুলো দরকার নেই আমার। রুল 3 বলছে যদি rx টা আমাদের e টু দি পাওয়ার ax ইনটু অন্য একটা ফাংশন vx এরকম হয়, যেখানে where vx is function of x। কনস্ট্যান্ট যদি হয় তাহলে রুল 1 এ চলে যাবে, সেই জন্য vx টা কনস্ট্যান্ট আমরা নিব না। কনস্ট্যান্ট মানে 1 2 3 যদি হয় এগুলো সংখ্যা, তাহলে রুল 1 এ পৌঁছে যাবে এটা। তো ওই জন্য আমাদের ওটা দরকার নেই। রুল 3 টা হচ্ছে যদি vx টা x এর কোনো ফাংশন থাকে। এক্সাম্পল যদি দিই তাহলে এরকম
যে ডি স্কোয়ার প্লাস 5d প্লাস 6y সমান সমান x ই টু দি পাওয়ার 3x। এই ধরনের যদি অঙ্ক থাকে তাহলে কি আছে, ই টু দি পাওয়ার x টার্মটা থাকবে আর সঙ্গে x এর কোনো টার্ম থাকবে, মেবি x স্কোয়ার। আর এটা না হয় এরকম হতে পারে যে x স্কোয়ার প্লাস x প্লাস 1 ই টু দি পাওয়ার 2x, আর বড় বড় এক্সপ্রেশন আসতে পারে। তাই যেভাবে আসুক না কেন আমরা কি করব, এই ধরনের অঙ্কগুলো সলভ করব, ঠিক আছে। ওর জন্য আমরা রুলটা দিচ্ছি। রুলটা হচ্ছে যে pi বা yp 1/fd into e to the fd into rx প্রথমত, যেখানে fd আমরা জানি কি a2d স্কয়ার প্লাস a1d প্লাস a0। তো নেক্সট আগে দেখে নে তারপর লিখবি, ঠিক আছে। লেখার জন্য আমরা টাইম দিব বা ইউটিউব দেখে লিখে নিবি, ঠিক আছে। তার রুলটা বলছে যে 1/fd e to the power ax into bx। ওকে, e to the power x টা বেরিয়ে যাবে, e to the power ax টা বেরিয়ে গেল, কিন্তু বেরোনোর শর্ত কি, d এর জায়গায় d প্লাস a বসিয়ে যাবে, যা থাকবে d এর জায়গায় d প্লাস a বসিয়ে দিবে, আর বাকিটা হচ্ছে x এর ফাংশন থাকলো শুধু। e to the power x থেকে গেল ইনটু এই যে পার্টটা, এই পার্টটা রুল 2 এ চলে গেল, কারণ এদিকে x এর ফাংশন, x এর ফাংশন রুল 2 তে চলে গেল। রুল 2 মানে কি, ওই যে এই ফর্মুলাগুলোতে যাবে 1 প্লাস x টু দি পাওয়ার মাইনাস 1, 1 মাইনাস x প্লাস x স্কয়ার মাইনাস x কিউব। আগের লেকচারে আছে আমাদের, ওটা দেখে দিতে পারবো, ঠিক আছে। আর একটা ছিল 1 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 1, সবই প্লাস হয়ে যাবে, ঠিক আছে। আগে দুটো ফর্মুলা দিয়েছিলাম, ওগুলো অ্যাপ্লাই করে রুল 2 এর পুরো প্রসেসে চলে যাবে। এই যে আমি একটা অঙ্ক দেখাচ্ছি, ক্লিয়ার। তাহলে অঙ্কটার দিকে দেখি আমরা। যেরকম একটু আগে যেটা বললাম আমি অঙ্ক, কি বললাম আমরা, যে d স্কয়ার প্লাস 5d প্লাস 6y সমান সমান x ই টু দি পাওয়ার 3x, এই অঙ্কটা তো বললাম। তো এক্ষেত্রে yp বা pi বলতে কত, 1/fd, fd বলতে d স্কয়ার প্লাস 5d প্লাস 6 ইনটু x ই টু দি পাওয়ার 3x। ক্লিয়ার, ডাউট নেই? ওকে, ই টু দি পাওয়ার 3x টা বেরিয়ে যাবে বললাম, কিন্তু শর্ত কি বেরোনো, d এর জায়গায় d প্লাস a কে বসিয়ে দিবে, a বলতে 3, 5d এর জায়গায় d প্লাস 3 বসে গেল, প্লাস 6 আর x এর উপর অপারেট করবে। ওকে, তাহলে এটা যদি আমরা e টু দি পাওয়ার 3x থাকলো, ক্যালকুলেট করে নিচ্ছি আমরা। এটা d স্কয়ার প্লাস 6d প্লাস 9, এটা গেল প্লাস 5d প্লাস কত 15 প্লাস 6, x এর উপর অপারেট করছে। তাহলে কি দাঁড়াবে, e টু দি পাওয়ার 3x 1 বলো কত দাঁড়াবে তোমরা বলো, d স্কয়ার প্লাস 11d তারপরে 30 x। এই অবধি চলে আসলো তো। এটা রুল 2। রুল 2 এ কি বলেছিলাম, রুল 2 এতে কি বলেছিলাম, x এর উপরে না তার আগে হ্যাঁ কত কমন নিতে হবে, 30 কমন নিতে হবে, কনস্ট্যান্ট পার্ট। এখানে যদি কনস্ট্যান্ট পার্ট থাকে সেটা আমাদের কমন নিতে হবে, যদি কনস্ট্যান্ট পার্ট না থাকে তাহলে পরের যে টার্মটা থাকবে লোয়েস্ট পাওয়ার d এর যে লোয়েস্ট পাওয়ারটা সেটাকে কমন নিতে হবে। তাহলে আমরা কমন নিব কত, এখানে 30 করার সময় অ্যানসার করব, ঠিক আছে। তাহলে e টু দি পাওয়ার 3x থাকলো, 1/30 টা কমন নিলাম, তাহলে এটা হয়ে গেল আমাদের 1 প্লাস বাকিটা কি হবে, d স্কয়ার প্লাস 11d/30 ইনটু x। বুঝা গেছে? এবার কি করব, নেক্সট কাজ, এটাকে উপরে তুলবো। ওকে, উপরে তুললে কি হয়ে যাবে, ইনভার্স। ওকে, তাহলে ইনভার্স করে দিলাম, 1 প্লাস d স্কয়ার প্লাস 11d/30 টু দি পাওয়ার -1 x এর উপর অপারেট করছে।
তাহলে এইটা x এর কাজ করছে আমার, এই ফর্মুলাতে যাবে আমাদের 1 প্লাস x টু দি পাওয়ার মাইনাস 1। কি ফর্মুলা ছিল, কি ছিল, 1 মাইনাস x, তারপরে প্লাস x স্কয়ার মাইনাস x কিউব প্লাস ডট 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 ডট। যদি এটা প্লাস এটা মাইনাস থাকে তাহলে পরে অল্টারনেট করে যাবে, আর দুটোই যদি মাইনাস থাকে তাহলে পরে সব প্লাস হবে। তাহলে এটা কত দাঁড়ালো, e টু দি পাওয়ার 3x বাই 30, কত এটা 1 মাইনাস x, x বলতে d স্কয়ার প্লাস 11d বাই 30। আর কিছু লাগবে না, কারণ বাকি টার্মগুলোর ক্ষেত্রে কি হয়ে যাবে, যদি এর পরের টার্মটা লিখতাম তাহলে কত আসতো, d স্কয়ার প্লাস 11d বাই 30 তার হোল স্কয়ার আসতো। এর উপর যখন x কে অপারেট করাতাম তাহলে পুরো টার্মটা 0 চলে আসতো। কেন কিনা এটা d টু দি পাওয়ার 4, মানে x এর 4 বার ডেরিভেটিভ মানে 0, তারপর আসতো d কিউব 3 বার ডেরিভেটিভ 0, আর লাস্ট আসতো d স্কয়ার, x এর d স্কয়ার মানে 2 বার ডেরিভেটিভ, সেটাও 0। তাহলে এর পরে যে টার্মগুলো আছে সবগুলো তো জন্য কি হয়ে যাবে, এই ডেরিভেটিভ গুলো 0, তাহলে ওই টার্মগুলো পুরো 0 চলে আসবে, ওই জন্য আমরা লিখবো না। ঠিক আছে, বোঝা গেছে লজিকটা কি দিয়েছিলাম এখানে, যে যেহেতু d টু দি পাওয়ার r ইনটু x টু দি পাওয়ার m এর মান 0 হয়ে যাবে কখন, যদি r টা m এর থেকে বড় হয়ে যায়। যেরকম d কিউব আর x স্কয়ার যদি করি, এখানে r হচ্ছে 3 আর m হচ্ছে 2, তাহলে 3 বার ডেরিভেটিভ x স্কয়ারের কত হবে, 0 হয়ে গেল। ওই কারণে এই লজিক, এটা আবার গুণ করে দিচ্ছি তাহলে e টু দি পাওয়ার 3x বাই 30, ক্লিয়ার। এটা গুণ করলে কত হবে, x মাইনাস এটা দুবার ডেরিভেটিভ মানে 0, এটা একবার ডেরিভেটিভ মানে 1, সঙ্গে 11 আছে বাই 30। তাহলে অ্যানসার দাঁড়ালো আমাদের e টু দি পাওয়ার 3x বাই 30 x মাইনাস 11 বাই 30। তাহলে এটা আমাদের দাঁড়ালো পার্টিকুলার ইন্টিগ্রাল। এইভাবে যত বড় বড় থাকুক না কেন আমরা কি করব, এই রুলটা ফলো করে ইজিলি অঙ্কটা করে নেব। ক্লিয়ার না, অসুবিধা হলো? ওকে, নেক্সট তাহলে রুল শিখাই নাকি? আচ্ছা, কথা বলবি, কোনো সমস্যা নেই। নেক্সট রুল শিখাই তাহলে, তুলবি না তো ইউটিউবে? ঠিক আছে, তাহলে বুঝে দেখাবি, ভালো করে বুঝে দেবো না, বুঝতে না পারলে কি করবি বলবি আমাকে। নেক্সট আমরা শিখবো রুল 4। রুল 4 শেখার জন্য আমরা কমপ্লেক্স নাম্বারের একটা প্রপার্টি আগে ইউজ করব, যে আমরা e টু দি পাওয়ার i ax, e টু দি পাওয়ার i x একে লেখা যায় cos ax প্লাস i sin ax, ক্লিয়ার। আচ্ছা, এই যে cos ax আমরা যদি z সমান সমান x প্লাস iy লিখি, x টাকে কি বলা হয়, রিয়েল z না, আর y টাকে i এর সঙ্গে যেটা থাকে সেটাকে বলি আমরা ইমাজিনারি z। তাহলে এই হিসাবে cos x টা কি হয়ে যাবে, রিয়েল পার্ট অফ e টু দি পাওয়ার ix। এই যে e টু দি পাওয়ার ix এর এক্সপ্রেশনটা যেটা আছে তার রিয়েল পার্ট হচ্ছে কত, cos x, আর sin x টা কি হয়ে যাবে, ইমাজিনারি পার্ট e টু দি পাওয়ার ix, তাই তো। তাহলে এই দুটো আমি এখন রুল 4 এ ইউজ করব, এই দুটো রেজাল্টে, ঠিক আছে। তো রুল 4 বলছে rx টা যদি আমাদের sin ax অথবা cos ax এই দুটোর মধ্যে যদি একটা হয়, স্ল্যাশ মেরেছি মানে অথবা, দুটোর জন্য সেম রুল, ঠিক আছে। তো sin বা cos যদি আমাদের থাকে তো এর জন্য আবার দুটো কেস, কেস 1 আমরা fd তো জানি, fd কি, fd মানে হচ্ছে a2d স্কয়ার প্লাস a1d প্লাস a0, তাই তো। ওকে,
আর একটা কথা বলি যে এই যে রুল গুলো শুধু যে সেকেন্ড অর্ডারের জন্য ট্রু তা নয়, এটা যদি থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার, ফিফথ অর্ডার যাই অর্ডার থাকুক না কেন রুল গুলো সেম। ঠিক আছে, অ্যাকচুয়ালি nth অর্ডারের জন্য একই রুল। তো কেস 1 বলছে যে ওয়াইপি যে বার করবো আমাদের ওয়াইপিটা কি ছিল? ওয়াইপি মানে হচ্ছে এখানে দুটো পার্ট, যেহেতু দুটো লিখছি আমি, ওয়াইপি 1/fd sin x একটা, বা ওয়াইপিটা আমাদের হতে পারে 1/fd cos x। ওকে, এই তো। তাহলে কেস 1 করবো আমরা কেস 1 বলছে আমরা ডিনোমিনেটরটাকে ইফ উই রিপ্লেস ডি স্কোয়ার বাই মাইনাস অফ এ স্কোয়ার, আমি ডি স্কোয়ারের জায়গায় কত বসাবো? মাইনাস অফ এ স্কোয়ার, মাইনাসটা কিন্তু বাইরে, ঠিক আছে, তারপরে এ স্কোয়ার। তার জন্য দেখতে পাই যদি ইফ ডিনোমিনেটর মানে হচ্ছে হর, ঠিক আছে, ইজ নন জিরো, দেন এগুলো মুছে দিলাম আমি, এগুলো দরকার নেই। দেন ওয়াইপি বা পিআই কত ছিল? 1/fd, এটা ছিল sin x or cos x। আমি কি করব? fd এর জায়গায় কি করব? এই d স্কয়ার জায়গায় কত বসাবো? মাইনাস অফ a স্কয়ার। যদি নিচেরটা পুরোপুরি নন জিরো, মানে নিচেরটা পুরোপুরি জিরো না হয় এক কথায়, তো তখন বলছে d স্কয়ার জায়গায় মাইনাস a স্কয়ার বসে যাবে, আর এর ডিগ্রিটা একটু কমে যাবে, মানে অন্য একটা d এর ফাংশন হবে phi d, যেখানে কিনা phi d এর ডিগ্রি থাকবে fd এর থেকে কম বা কনস্ট্যান্ট টার্মও হতে পারে, আর এটা পড়ে থাকবে শুধু sin x, আবার cos x এর sin থাকলে sin বা cos থাকলে cos, একটাই থাকবে, sin বা cos এর উপর অপারেট করবে। সেম কাজটা আবার দেখবো, যদি ডিনোমিনেটরটা নন জিরো হয় আবার d স্কয়ার জায়গায় মাইনাস a স্কয়ার বসাবো। এবার যদি এখানে d এর একঘাত সমীকরণ চলে আসে, ভালো করে শুনে নাও, তোমরা তারপর লিখবে, d এর যদি একঘাত সমীকরণ চলে আসে, কথার কথা রিপ্লেস করার পর এরকম আসলো 2d প্লাস 3, নিচে আর একটা sin x আছে, তাহলে আচ্ছা এটা আমি মুছে দিচ্ছি, তাহলে আর একটু বুঝাতে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে একটা উদাহরণ দিয়ে বলি, আরো ভালো বলবে, যে কথার কথা আমি দিলাম 1/d স্কয়ার প্লাস 3d প্লাস 1 sin x। এখানে x এর জায়গায় কি আছে? x এর আগে 1 আছে, তাহলে a এর মান হচ্ছে 1, তাহলে d স্কয়ার জায়গায় কত রিপ্লেস করব? মাইনাস অফ a স্কয়ার। তার নিচে নন জিরো, এটা দিলাম আমি 3, d স্কয়ার জায়গায় কত বসাচ্ছি? মাইনাস অফ a স্কয়ার, তাহলে মাইনাস 1 প্লাস 3d, d এর জায়গায় তো বসবে না, আমি বলি না d কত, d স্কয়ার জায়গায় মাইনাস অফ a স্কয়ার, ঠিক আছে, প্লাস 3, তার মানে নিচে নন জিরো হচ্ছে, তাহলে এটা দাঁড়াচ্ছে কত? মাইনাস অফ 1 এর স্কয়ার প্লাস 3d প্লাস 3, তার মানে হয়ে গেল 1/3d প্লাস 2, এটা sin x আছে, ক্লিয়ার? এটা হচ্ছে phi d, আর এটা ছিল কত? fd। তাহলে fd কত? এখানে fd বলতে হচ্ছে d স্কয়ার প্লাস 3d প্লাস 3, আর phi d কত পেলাম আমরা? phi d পেলাম আমরা 3d প্লাস 2, এটাই বলছিলাম যে ডিগ্রি অফ phi d fd এর ডিগ্রি হচ্ছে 2, আর phi d এর ডিগ্রি কি হতে পারে? 2 এর থেকে কমবে, মেবি সেটা কনস্ট্যান্ট হতে পারে বা d এর টার্ম হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে আবার কনস্ট্যান্ট চলে আসতে পারে। কিরকম? এরকম একটা অঙ্ক দিলাম, তারপর d স্কয়ার প্লাস 9 sin x, এই ক্ষেত্রে d স্কয়ার জায়গায় কত বসাবো? মাইনাস অফ a স্কয়ার, তাহলে এটা 1/-1 প্লাস 9, তাহলে sin x, তাহলে 1/8 sin x, এই 8টা তখন phi d। fd যখন কত ছিল? fd ছিল আমার d স্কয়ার প্লাস 9, আর phi d আমাদের দাঁড়ালো কত? শুধু 8, তার কনস্ট্যান্ট হতে পারে কোনো কোনো ক্ষেত্রে,
তাহলে কি দেখতে পাচ্ছি যে এফ ডি এর ডিগ্রি ফাই ডি এর ডিগ্রি দুটোর মধ্যে তুলনা করলে সবসময় কি হবে, ফাই ডি এর ডিগ্রিটা এফ ডি এর থেকে কম হবে। এটা যদি 3 ডিগ্রি হয় তাহলে এটা কনস্ট্যান্ট, 2 ডিগ্রি হলে পরে এটা 1 ডিগ্রি হয়ে যেতে পারে বা কনস্ট্যান্ট হয়ে যেতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি করব, যদি এরকম চলে আসে যে ডি এর টার্ম থেকে গেল সেটা কিনা 1 ডিগ্রি, মানে ফাই ডিটা হচ্ছে 1 ডিগ্রির ডি এর ইকুয়েশন, ডি এর টার্মে আছে, তো সেক্ষেত্রে কি করবে, এর করণীয় নিরসন করে দেবো আমরা। করণীয় নিরসন যেভাবে করি সেভাবে এর অপোজিটটা দিয়ে গুণ করে দেবো উপর নিচে, মানে আমরা 3d - 2 দিয়ে উপর নিচে গুণ করে দেবো। তাহলে কত হয়ে যাবে, এটা 3d + 2 ইন্টু 3d - 2 sin x। কেন করছি, কারণ আমরা d স্কয়ার নিয়ে আসবো, কারণ d এর কোনো আবার বসানোর জায়গা নেই, এই রুলে d এর মান বসানো যাবে না। কার মান বসানো যাবে, d স্কয়ার। তো এটা যদি করি আমি তাহলে আসবে 3d - 2 বাই কি হয়ে যাবে 9d স্কয়ার - 4 sin x। তারপর আবার কি হবে, এখান থেকে আবার d স্কয়ার জায়গা কত বসাবো, মাইনাস অফ a স্কয়ার। তাহলে এটা কত হয়ে যাবে, d স্কয়ার জায়গায় শুধু কিন্তু, হ্যাঁ। তাহলে এটা হলো 3d প্লাস 3d - 2 মাইনাস 9 ইন্টু মাইনাস অফ a স্কয়ার বসিয়ে দিলাম, -4 আর sin x এর উপর অপারেট করছি, তাই তো। তাহলে এটা দাঁড়ালো -9 -4 -13, তাহলে -1/13 3d - 2 sin x -1/13, এটা গুণ করে দিলাম, তার d মানে ডেরিভেটিভ, তাহলে 3d sin এর ডেরিভেটিভ হচ্ছে cos x - 2 sin x। তাহলে এইভাবে আমাদের পুরো অঙ্কটা কমপ্লিট করব। তাহলে কি করব, এরপরে তাহলে কি বলবো, যে আমি আর লিখছি না, আমি মুখে বলে দিচ্ছি শুধু, যে ফাই ডি যদি আমাদের এক ঘাত চলে আসে, ফাই ডি ডিগ্রি যদি ডি এর এক ঘাতে চলে আসে, যেটা থাকবে তার অপোজিটটা দিয়ে উপর নিচে গুণ করে দেবো, করণীর মতো, করণীয় নিরসন যেভাবে করে সেইভাবে। নিচে আবার ডি স্কয়ার টার্ম আসবে, আবার ডি স্কয়ার জায়গায় কত বসাবো, মাইনাস অফ a স্কয়ার। ওখানে যদি স্যার প্রথমে কনস্ট্যান্ট চলে আসতো তার তো হয়ে গেল, প্রথমে কনস্ট্যান্ট যদি চলে আসতো, এখানে যদি কনস্ট্যান্ট চলে আসতো, এই প্রথমে যদি কনস্ট্যান্ট চলে আসতো, এটা না থাকলে কনস্ট্যান্ট চলে আসতো, মাঝখানটা কনস্ট্যান্ট যদি চলে আসতো তাহলে অঙ্ক তো হয়ে গেল কমপ্লিট। কনস্ট্যান্ট যদি না আসে তাহলে ডি এর এক ঘাত আসবে, ডি এর যদি এক ঘাত আসে তাহলে সেক্ষেত্রে কি করব, যেটাই থাকবে তার কনজুগেটটা দিয়ে উপর নিচে গুণ করে দেবো, অনুবন্ধীর মতো, করণীর মতো। আবার ডি স্কয়ার টার্ম চলে আসবে, আবার ডি স্কয়ার জায়গায় মাইনাস অফ a স্কয়ার বসাবো, বসিয়ে যদি আবার ডি এর টার্ম থাকতো তাহলে আবার করতাম, না হলে পরে কি হলো, এভাবে জাস্ট গুণ করে ডেরিভেটিভ করে কমপ্লিট করব। এটা হচ্ছে আমাদের কত, রুল 4 এর কেস 1। ক্লিয়ার না, অসুবিধা হলো? ওকে, নেক্সট আমরা রুল 4 এর কেস 2টা শিখব। এটি রুল হয়ে গেলে খালি অঙ্ক ধার করে পড়ে যাবো, বুঝলি, অঙ্ক স্পিড বাড়িয়ে দেবো, গতি, অঙ্ক সময় গতি বাড়িয়ে দেবো, কি শেষ হবে না তো। নেক্সট আমাদের কি এরকম তো একটা কেস আসতে পারে, যে সাপোজ কি আসলো, যে এরকম করলাম যে 1/d স্কয়ার প্লাস 9 e⁻³ দিলাম, তো d স্কয়ার জায়গায় কত রিপ্লেস করব, মাইনাস অফ a স্কয়ার। তাহলে কত নিচে কি হয়ে যাবে, ডিনোমিনেটরটা কি হয়ে যাবে, তাহলে 0। ওটাই হচ্ছে আমার কেস 2। তাহলে 0 হলে পরে কি করব সেটা আমরা দেখাবো। ক্লিয়ার না, অসুবিধা হয়েছে? আচ্ছা, একবার জিরো হলে কি হয়, একবার নন জিরো, হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে কি। তাহলে কেস 2, if we replace, ifটা বাদ দিলাম, we replace d square by minus of a square if denominator মানে যাক কথা এক কথা fd টা যদি কি হয়ে যায়, ডিনোমিনেটর ইজ 0, যদি 0 হয়ে যায়, তো সেক্ষেত্রে
সাইনের জন্য একটা রুল, কসের জন্য একটা রুল। তার আগে কসেরটা বলছি, তারপর সাইনেরটা বলবো। তাহলে ওয়াইপি 1/fd কত cos x, তাই তো? একটু আগে আমরা শিখলাম যে e টু দি পাওয়ার i ax, এটাকে লিখতে পারছি আমরা cos ax প্লাস i sin x, এটা কমপ্লেক্স নাম্বারের প্রপার্টি। এই cos x টাকে কি বললাম আমরা? রিয়েল জেড, রিয়েল পার্ট অফ e টু দি পাওয়ার ix, আর sin x টাকে কি বললাম আমরা? ইমাজিনারি পার্ট অফ e টু দি পাওয়ার ix, তাই না? তো এইটা ফর্মুলাকে আমরা রুল 1 এ কনভার্ট করে দেব। তাহলে এটা লিখবো আমরা যে রিয়েল পার্ট অফ, যেহেতু cos আছে তাহলে এটা লিখবো রিয়েল পার্ট অফ ওয়ান বাই fd ইন্টু e টু দি পাওয়ার ix। মানে এই যে cos x মানে কি? রিয়েল পার্ট অফ e টু দি পাওয়ার ix। তাহলে e টু দি পাওয়ার ix এর রিয়েল পার্টের উপর আমরা কাজটা করব, ঠিক আছে? এটাতে x এর আগে কত আছে? ia। রুল 1 কি ছিল? রুল 1 ছিল যে rx টা যদি আমার e টু দি পাওয়ার ax হয়, যেহেতু a অঙ্কে আছে আমি a দিয়ে লিখবো না এখন, সাপোজ এটা ধরো px আসলো, ঠিক আছে? রুল 1 এর কেস 1 কি ছিল? কেস 2 টা যে এরকম যদি হয় যে yp বার করার সময় 1/fd e টু দি পাওয়ার px আর f অফ p বসিয়ে কি চলে আসবে? 0 চলে আসবে। তার সেম কেসটা এখানে, যেহেতু fd বসিয়ে d স্কয়ার জায়গায় মাইনাস a স্কয়ার স্কয়ার নিচে 0 আসছে, ডিনোমিনেটরটা 0 আসছে, তার মানে হচ্ছে এই কেসে এই অঙ্কটা এভাবে যদি করি তাহলে এই কেসে ঢুকে গেল, মানে f অফ p বসিয়ে 0 আসবে। p এর মান বলতে হচ্ছে আমাদের ia, p এর মান এখানে কত কাজ করছে? ia, ঠিক আছে? তো রুলটা কি ছিল? এটা বেরিয়ে যাচ্ছিল আর d এর জায়গায় কত বসেছিল? d প্লাস a, এটা এই পার্টটা পুরোটা বেরিয়ে যাবে। তাহলে রিয়েল পার্ট অফ e টু দি পাওয়ার ix বেরিয়ে গেল, আর d এর জায়গায় কত বসে যাবে? d এর জায়গায় বসে যাবে d প্লাস p, p বলতে এখানে i ইনটু a, আর বাকিটা এটা বেরিয়ে গেল। কার উপর থাকলে তাহলে অপারেট করবে? 1 এর উপর অপারেট করবে। তারপর ইজি পার্ট আমরা করে নেব। এটা কমপ্লিট করার পর, এটা কমপ্লিট করার পর যেটা আসবে এই টার্মটাকে আবার আমরা এই আকারে প্রকাশ করব। এই e টু দি পাওয়ার ix টাকে কোন আকারে? এই পুরো এই টার্মের আকারে প্রকাশ করব। তার সঙ্গে যে অ্যানসারটা আসবে সেটাকে আমরা মাল্টিপ্লাই করে দেব এর সাথে। মাল্টিপ্লাই করার পর ওটার যেটা ডান দিকে তো কিছু আসবে কমপ্লেক্স নাম্বারের, ওই টার্মের যেটা রিয়েল পার্ট হবে সেটা হবে অ্যানসার। বুঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, আর যদি আমার এটা সাইন না থেকে কস থাকতো, সরি কস না থেকে যদি সাইন থাকতো, তাহলে এটা হতো সাইন এক্স, এটা রিয়েলটা হয়ে যেত তখন ইমাজিনারি পার্ট, বাকি সব সেম, ওটাই তো আছে। তাহলে এটা লিখবো আমরা ইমাজিনারি পার্ট, ইমাজিনারি পার্ট, ঠিক আছে? তো একটা উদাহরণ দিয়ে বললে পরে ভালো আরো বোঝা যাবে। ক্লিয়ার? তাই দেখি আমরা উদাহরণটা ভালো করে একবার রুলটা দেখে নাও তোমরা। তাহলে 1/fd sin x, sin মানে হচ্ছে ইমাজিনারি পার্ট অফ e টু দি পাওয়ার ix, তাহলে ইমাজিনারি পার্ট অফ e টু দি পাওয়ার ix ওর উপর 1/fd টা অপারেট করছে। তো রুল হচ্ছে কেস 2 এ চলে যাচ্ছে, এখানে 0 হয়ে যাবে, নিচেরটা 0 বসালে ix বসালে নিচেরটা 0 হয়ে যাবে। তো সেক্ষেত্রে e টু দি পাওয়ার ix টা বেরিয়ে গেল, আর d এর জায়গায় কত বসবে? d প্লাস a, আর বাকিটা হচ্ছে ইজি, ক্যালকুলেশন করে পরে ইজিলি বেরিয়ে যাবে। এটা মেবি রুল 2 এ হয়তো বেরিয়ে যাবে, ঠিক আছে? যেভাবে হবে যেটাই অ্যানসার বেরোবে তার সঙ্গে এটার a এক্সপ্রেশনটাকে গুণ করব, গুণ করে দেখব ইমাজিনারি পার্ট কোনটা আছে, কি আছে ইমাজিনারি পার্ট, যেটা ইমাজিনারি পার্ট আসবে সেটাই হবে আমাদের অ্যানসার। ক্লিয়ার? একটা উদাহরণ দিয়ে বলি, আগেরটা যেটা দেখালাম সেই উদাহরণটাই দিচ্ছি আমি। তারপরে ব্যাটারি লো, চলে চলে তো কি এদিকে দেখা যাক,
যে এরকম যদি অঙ্ক দিই যে ওয়াইপি বার করতে বললে আমাদের 1/d² প্লাস 9 ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার 3x, এই তো ই টু দি পাওয়ার কেন সাইন। তো একটা উদাহরণ দিয়ে দেখা যাক। উদাহরণটা যদি হয় ওয়াইপি এর মান দিল আমাকে 1/d² প্লাস 9 sin 3x, তাই তো। তাই d² জায়গায় কত বসাবো, মাইনাস অফ a², 3d², দেখতে পাচ্ছি নিচে 0 হয়ে যাচ্ছে। তো রুলটা কি বললাম, সাইন যেহেতু আছে তাহলে হয়ে যাবে কি ইমাজিনারি পার্ট অফ 1/d² প্লাস 9 ই টু দি পাওয়ার I, a বলতে 3x। ক্লিয়ার না, অসুবিধা হয়েছে? ঠিক তো। তারপরে বললাম কি ইমাজিনারি পার্ট অফ ই টু দি পাওয়ার I, 3x টা বেরিয়ে গেল, আর d এর জায়গায় বসে যাবে d প্লাস a বলতে 3i, a বলতে কত এখানে আমার 3i, তার স্কয়ার প্লাস 9 1 এর উপর অপারেট করছে। ক্লিয়ার। ইমাজিনারি পার্ট অফ ই টু দি পাওয়ার I, 3x থাকলো, আর এটা যদি ভাঙি তাহলে কত হয়ে যাবে d² প্লাস কত 9id, তাই তো না 9 না 6 প্লাস 9i², আর i² এর মান জানি আমরা -1, তাহলে কত হয়ে গেল -9 প্লাস 9 1 এর উপর অপারেট করছে। ক্লিয়ার না, অসুবিধা? ওকে। তারপর নেক্সট আমরা দেখতে পাচ্ছি 9 আর 9 কেটে গেল, তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের, তাহলে ইমাজিনারি পার্ট অফ ই টু দি পাওয়ার I, 3x 1/d² প্লাস 6id 1 এর উপর অপারেট করছে, তাই তো। এবার কি লোয়েস্ট ডিগ্রি দেখবো, d এর কথা আছে, কনস্ট্যান্ট আনতে নেই, কমন নেওয়া, তাহলে এটা লোয়েস্ট ডিগ্রি, এইটা আপনাকে পুরোটা কমন নিয়ে ইনভার্স করে উপরে উঠে দিতে পারে, রুল 2 তে ঢুকে গেলাম আমরা। তাহলে এখান থেকে কি যাচ্ছে, ইমাজিনারি পার্ট অফ ই টু দি পাওয়ার I, 3x 1/6id টা কমন নিলাম, এটা হয়ে গেল 1 প্লাস dd একটা কেটে গেল, তাহলে d/6i 1। ক্লিয়ার না, অসুবিধা হলো? এটা ইনভার্স করে উপরে উঠিয়ে দিলাম। ইমাজিনারি পার্ট অফ ই টু দি পাওয়ার I, 3x, আর এই i² করে দিচ্ছি নিচে, তাহলে একটা i দিয়ে গুণ করলাম আর নিচে একটা i² করে দিলাম, তার মান বসিয়ে দেবো। আর পরে থাকলো কত, এখানে 6টা এখানে করে দিলাম, তাহলে 1/d থাকলো খালি, আর 1 প্লাস d/6i টু দি পাওয়ার -1 1 এর উপর অপারেট করছে। ক্লিয়ার। তাহলে এটা x এর কাজ করছে, তাহলে ইমাজিনারি পার্ট অফ এটা i² মানে -1, তাহলে মাইনাস I ই টু দি পাওয়ার I, 3x বাই 6 1/d, আর এটা যদি গুণ করি 1 মাইনাস x, আর লাগবে না 1, যেহেতু বলবো d টু দি পাওয়ার r ইনটু x টু দি পাওয়ার m হচ্ছে 0 হয়ে যাবে if r গ্রেটার দ্যান m, তাই তো। তাহলে এটা কি দাঁড়াচ্ছে, এটা আমি মুছে দিচ্ছি উপরেরটা, এটা দাঁড়াচ্ছে তাহলে ইমাজিনারি পার্ট অফ মাইনাস I ই টু দি পাওয়ার I, 3x বাই 6 1/d, আর এটা শুধু 1, কারণ ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে, আর 1/d মানে কি বলেছিলাম, ইন্টিগ্রেশন, তাহলে 1 এর ইন্টিগ্রেশন করলে কি হবে x, তাহলে দাঁড়াচ্ছে ইমাজিনারি পার্ট অফ মাইনাস I ই টু দি পাওয়ার I, 3x, আর একটা x আছে, x টা আগে দিয়ে দিচ্ছি, বাই 6। ক্লিয়ার। আচ্ছা, এটা তো আমি দেখলাম, এটা আমি রুল 2 এ না গিয়ে অন্যভাবে করতে পারি। কিরকম বলে দিই আমি, যে এইখানে 6id টা কমন নিলাম,
কমন নেওয়ার পর এটা হলো তো, এখানে আমরা 1টাকে ইচ্ছা করলে e টু দি পাওয়ার 0 লিখতে পারি। এই পার্টে 0টা বসিয়ে দেবো। এইগুলো আর এই পার্টে বসালে যেহেতু 0 হয়ে যায়, তাহলে এখানে বসাবো না, যেখানে নন জিরো হয় সেখানে বসিয়ে দেবো। তাহলে এই দুটো লাইন কম করতে হবে, এই দুটো লাইন হতো না তখন। তখন e টু দি পাওয়ার 0 মানে কত, এটা d এর জায়গায় 0 বসে গেল, 0 লিখবো আমরা। তাহলে a এর কাজ করছে তখন কত, 0। এখানে বসবে না, যেহেতু এখানে বসালে 0 হয়ে যাবে, এই পার্টটাতে বসে যাবে, এটা নন জিরো আছে এই টার্মটা। তাহলে এটার পার্টে যখন 0 বসিয়ে দিব, তখন এটা 0 হয়ে যাবে আর ওই লাইনটা চলে আসবে, এরকম চলে আসলে একটা। তারপর 1/d মানে ইন্টিগ্রেশন, মানে এই লাইনটা চলে আসবে। বুঝা গেল? তাহলে 1 থাকলে পরে e টু দি পাওয়ার 0 দিয়ে আমরা কাজটা করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, যাই হোক, একই জিনিস। এবার এটাকে আমরা মেইন জায়গায় নিয়ে যাব, e টু দি পাওয়ার i ax। তাহলে কত ছিল, cos ax প্লাস i sin x। তাহলে এটা চলছে ইমাজিনারি পার্ট অফ মাইনাস i x বাই 6 আছে, cos 3x প্লাস i sin 3x। ক্লিয়ার? এবার এটাকে গুণ করে দেব, তাহলে ইমাজিনারি পার্ট অফ x বাই 6 থাকলো, মাইনাসটা থাকলো, আইটা দিয়ে গুণ করছি খালি আমি। তাহলে কত হয়ে যাবে, এটা হয়ে যাবে মাইনাস, রিয়েল পার্ট হয়ে গেল এটা, sin 3x মাইনাস i প্লাস i cos 3x। বুঝা গেল কিনা? জাস্ট আইটা দিয়ে গুণ করলাম, তাহলে i cos 3x আর i গুণ করলে i স্কয়ার, আর i স্কয়ার মানে হচ্ছে মাইনাস। ক্লিয়ার না অসুবিধা? তাহলে এর ইমাজিনারি পার্ট, এই ফাংশনটার ইমাজিনারি পার্ট এটা, এই যে ইমাজিনারি পার্ট আছে, তাহলে এর সাথে এটা গুণ হয়ে গেলে অ্যানসারটা হয়ে গেল। তাহলে অ্যানসার কত গেল, মাইনাস x cos i, কেন x cos 3x বাই 6, কারণ শুধু sin x টাকে ইমাজিনারি পার্ট বলি আমরা, i কে বলি আমরা কি, ইমাজিনারি পার্ট অফ e টু দি পাওয়ার ix। sin টাকে বলি শুধু, i টাকে তো নিই না আমরা। cos ax টাকে বলি কি আমরা, রিয়েল পার্ট অফ e টু দি পাওয়ার ix। এই তো। হ্যাঁ বল, এবার কোশ্চেন কি আছে, এটাতে গুণ করলে তো কি হবে, মাইনাস x বাই 6 cos 3x আসবে, তাহলে সেটা হয়ে যাবে আমার অ্যান্সার। এটাই অঙ্ক। যদি আমার এটা না থাকে, যদি আমার এটা থাকতো 1/d স্কয়ার প্লাস 9 কত ছিল, sin দিয়েছিল তো, cos যদি থাকতো cos 3x, শুধু ইমাজিনারি গুলো কেটে কেটে রিয়েল হতো, আর তো কিছু না, সেম তো অঙ্ক, রিয়েল পার্ট রিয়েল পার্ট রিয়েল পার্ট রিয়েল পার্ট রিয়েল পার্ট করে যেত, তাহলে এই জায়গাটাতে আসতো, তাহলে এর অ্যান্সার তখন কত হয়ে যেত, একবারে এটা রিয়েল পার্ট আসতো, তখন কত হয়ে যাবে, x sin 3x বাই 6। তাহলে একটা অঙ্কে একসাথে দুবার বেরিয়ে যাবে। ক্লিয়ার না অসুবিধা হলো? এটা আমার শর্টকাট আছে, এটা শর্টকাটটা আমি অবশ্যই দেখাবো, ঠিক আছে? তো নিচে যদি আমাদের ডিনোমিনেটর d স্কয়ার জায়গায় যদি মাইনাস a স্কয়ার বসে 0 হয়ে যায়, তাহলে এই প্রসেসটা আমরা একটু আগে দেখলাম। এটা যদি আমরা শর্টকাটে করি, শর্ট ট্রিক, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু মানে না, তবু শিখে রাখছি, আইআইটি ফাইআইটি যদি দিই, তাহলে এক্ষেত্রে রুলটা কি, 1/d স্কয়ার প্লাস 9 sin 3x বললাম তো, দেখতে পাচ্ছি যে d স্কয়ার জায়গায় যদি মাইনাস অফ 3 স্কয়ার বসে 0 হয়ে যাচ্ছে। যখনই নিচে 0 হয়ে যাবে, তো রুলটা হচ্ছে কি বলেছিলাম, উপরে একটা x দিয়ে গুণ হবে আর নিচে এই ফাংশনটা ডেরিভেটিভ হয়ে যাবে। রুল 1 এর কেস 2 তে আমরা শর্ট ট্রিকটা যেভাবে দেখেছিলাম, যে রুলটা সেম সেটাই। তাহলে কি হলো, উপরে একটা x দিয়ে গুণ হয়ে গেল, নিচে d এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে কত হয়ে যাবে না, 2d প্লাস 0 sin 3x, আর d মানে কত, 1/d মানে কত, ইন্টিগ্রেশন, sin 3x এর ইন্টিগ্রেশন, sin 3x এর ইন্টিগ্রেশন কত হবে, মাইনাস cos 3x বাই 3। তাহলে অ্যানসারটা বেরিয়ে গেল একবারে মাইনাস x cos 3x বাই 2 ইনটু 3 মাইনাস 6। তাহলে শর্টকাট নিয়ে, তাহলে এই পুরো অঙ্কটা এইভাবে না করে আমরা কি করতে পারি, ইজিলি এই শর্টকাট নিয়মটা আমরা ফলো করতে পারি। খুবই শর্ট ট্রিক,
আমরা দেখতে পাচ্ছি যদি নিচে 0 হয়ে যায়, মানে ডিনোমিনেটরটা যদি 0 হয়ে যায় আমাদের, সেক্ষেত্রে কি করবে, একটা x দিয়ে মাল্টিপ্লাই করবে উপরে, আর নিচে d এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে নেব। তারপরে যেটা দাঁড়াবে সেখানে আবার d স্কয়ার জায়গায় বসাতাম, কিন্তু বাট এখানে ইজিলি চলে আসলো 2d। আর আমরা জানি যে 1/d মানে কত জানি, ইন্টিগ্রেশন। sin 3x এর ইন্টিগ্রেশন হয় মাইনাস cos 3x/3। তো এটা বসিয়ে দিলে দেখতে পাচ্ছি যে সেম অ্যান্সার আসবে। এইভাবে আমরা শর্ট ট্রিকটা অ্যাপ্লাই করতে পারি। তো তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবে, আর না হলে পরে এইভাবে করবে। কিন্তু এক্সামে, ক্যালকাটা ইউনিভার্সিটি এক্সামে এটা ফলো করবে, ঠিক আছে? ক্লিয়ার? অসুবিধা নেই? আচ্ছা, তাহলে এইটা গেল আমাদের রুল 4। নেক্সট আরেকটা রুল আছে, রুল 5। রুল 5 যদি আমাদের কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা এক্সারসাইজ করতে পারবো নিজে নিজে। তখন আমরা এক্সারসাইজ করব কোন, ঘোষ মাইতি বইয়ের 5 নম্বর চ্যাপ্টারটা, মানে যেটা আছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেই চ্যাপ্টারটার আমরা অঙ্ক করব। তাহলে এখন আমরা নেক্সট 5 নম্বর রুলটা দেখি। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই তোমরা বন্ধুদের কাছে শেয়ার করো, বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। যারা নতুন আসো অবশ্যই তোমরা নোটিফিকেশন অন করে রাখো, আর চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দাও। নেক্সট আমরা রুল 5 দেখবো।